আমার জামা আসলে কোন দিক দিয়ে খুলবে সে নিজেও জানে না। 20 মিনিট ধরে আমার সাথে ধস্তাধস্তি, আমার সাথে কাজটা চলে। উলঙ্গ দেখা যে একটা ব্যাপারটা, এটার জন্য হয়তো আমি কান্না করি। ও তুই জড়ায় ধরছিলি খালি, তোর এর জন্য মানুষ মারতেছে। আমাকে বলছে যে ওনার পিঠে আইলে কি ছেলে তুই যখন কইছিলাম নিপু আমার ছাড়ছিলি কইছে এই কইছিলাম তোরে কইছে নাই কয় নাই আমাকে বলছে যে ওনার পিঠে আইলে কি ছেলে তুই যখন তুই বাচ্চা তোর আমি বলছিলাম যে নিপু আমার স্যার, আমরা বসে কথা বলি। তুই কি তোরে কি শুধু আমার কি কিসের বাসিতে তুই আমার কি কইছিস বাইকে আপনি আমাকে কেন বলছেন যে পিঠে তুমি পিঠে আইলে লিখে দাও? আমি কোন সময় কইছি প্রুফ দেখা। তো তুই তো মেসেজে লেখছস কি, তোর তো ভুল হয়েছে, তুই মাপ স্বীকার করছিস। এই যে কিস করছে এগুলোর জন্য মাপ স্বীকার করছি, ও জড়াই ধরছিলাম এগুলোর জন্য। ও তুই জড়ায় ধরছিলি খালি, তোর এর জন্য মানুষ মারতেছে। পাঠাও ড্রাইভার যে নিপু ছিলেন, ওনার সাথে আমার পরিচয় পাঠাও রাইড শেয়ারিং অ্যাপ থেকে। তো তার সাথে আমার 1 মাস ধরে পরিচয়। তার থেকে আমি 2-3 বার রাইডও নিয়েছি। তার সাথে আমার মোটামুটি রাইড শেয়ারিং এর মাধ্যমে ভালোই একটা সম্পর্ক ছিল। 6 তারিখে আমার ক্লাস ছিল সকাল 11:30টায়। তো তার সাথে আমার কথা ছিল সে আমাকে পিক অ্যান্ড ড্রপ, মানে ফুল ডের জন্য বা দুইটাই আমাকে সে ড্রপ অ্যান্ড পিক করে দিবে। দেন আমার ক্লাস শেষ হয়ে যায় 3:30টায়। তো আমি তখন তাকে নক করি যে নিপু আপনি আছেন কিনা, আপনি আমাকে নামাই দিতে পারবেন কিনা। তো উনি বলেন হ্যাঁ উনি আমাকে নামাই দিতে পারবেন, কিন্তু একটু সময় লাগবে। তরুণীর অভিযোগ, এরপর নিপু তাকে জানায় যে মোটরসাইকেলের চাবি তার এক বন্ধুর কাছে রয়েছে। সেই অজুহাতে তিনি তরুণীকে নিয়ে যান একটি অফিসের সামনে। আগে থেকে পরিচয় এবং বিশ্বাসের সম্পর্ক থাকায় কোনো সন্দেহ না করে নিপুর সঙ্গে হেঁটেই চলে যান তিনি। তার যে সোহেল ফ্রেন্ড ছিল সে তার বাইকটা নিয়ে গেছে, হাতিঝিল নিয়ে গেছে, 20 মিনিট সময় লাগবে তার আসতে। তো সে আমাকে বলে যে 20 মিনিট জানো আমি তার ওই ফ্রেন্ডের অফিসে অপেক্ষা করি। তার ফোন এসেছিল এর ভিতরে, তিনি আমাকে বলেন তার ফ্রেন্ড হাতিঝিল থেকে চলে এসেছে, আমি যেন তার সাথে তার অফিসে যাই বাইকের চাবি নিতে। যেই জায়গাটা ছিল সোনারগাঁও হোটেলে অবস্থিত তার অফিসটা ছিল BBC, মানে বাংলাদেশ বিজনেস কাউন্সিলিং অফিস। ওই অফিসে সে আমাকে নিয়ে যায়, আমি তার সাথে হেঁটেই যাই, চাবিটা নেওয়ার জন্য ভিতরে যাই। ভিতরে গিয়ে 1 মিনিট পরে সে আবার ফিরে এসে আমাকে বলে যে আমি যেন তার সাথে ভিতরে যাই, সে আমার জন্য কফি বা চার ব্যবস্থা করেছে। আমি তার কথায় আসলে খারাপ কিছু পাইনি। আর সব থেকে বড় বিষয় হচ্ছে সোনারগাঁও হোটেল এত ভালো একটা জায়গা, এত সিকিউর একটা জায়গা, এতগুলো বড় বড় অফিস আছে এখানে, ব্যাংক আছে এখানে, আমার এগুলো আসলে মাথায় আসেনি। আমি তখন তার সাথে অফিসের ভেতরে যাই। তার যে বন্ধু সোহেল ছিলেন তিনি আমাকে ওয়েলকাম করেন। অফিসটা বাহির থেকে দেখতে ঠিকঠাক, কিন্তু ভেতরে সম্পূর্ণ পরিত্যক্ত ছিল। কুশল বিনিময় শেষে তো তিনি আমাকে বলেন যে তার নাকি উপরে একটা অফিস আছে, সে তার অফিসে কি সমস্যা হয়েছে, সে 1 মিনিট যাবে আর আসবে। এটা বলে সে বাহিরে যায়। গিয়ে সে বাহির থেকে দরজা যখন লক করে দেয় তখন আমি শব্দ পাই যে দরজা লক হয়েছে। তো আমি তখন পাঠাও যে রাইডার নিপু ছিলেন ওনাকে আমি বললাম যে নিপু উনি যে দরজাটা লক করে দিলেন, বাহিরে তো মানুষ থাকবে, সিকিউরিটি আছে, ওনারা কি মনে করবেন, আপনি দরজাটা ওপেন করে দেন। দরজাটা আমার থেকে মোটামুটি ভালোই দূরে ছিল, আমি একদম ফ্লোরের মাঝে বসেছিলাম। তো আমি যে দরজা অবধি গিয়ে দরজাটা খুলবো ওই সুযোগটা আমার হাতে ছিল না। তৎক্ষণাৎ উনি আমাকে জোরাজোরি শুরু করে। উনি আমার সাথে ধস্তাধস্তি এতটাই বেশি ছিল যে আমি আসলে দরজা পর্যন্ত যাওয়ার মতো কোনো সুযোগ আমার ছিল না। উনি এক পর্যায়ে উনি আমার চুল ধরে, একটা কাচের কেবিন ছিল যেখানে টোটালি সাউন্ড প্রুফ, আমার কোনো শব্দ অফিসের ওই ফ্লোর পর্যন্তই যাবে না, বাইরে তো দূরে থাক। আমি তাকে তার ইন্টেনশন বুঝে আমি তাকে খুব বোঝানোর চেষ্টা করি যে নিপু আমরা একটু বসে কথা বলি, আপনি একটু ঠান্ডা হন, আমরা একটু বসে কথা বলি। কিন্তু উনি আমার কোনো কথাই শুনেন না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি তাকে বোঝানোর, এমনকি আমি তাকে বলেও ছিলাম যে নিপু প্লিজ আমাকে ছাড়েন, আমরা একটু বসে কথা বলি। আমার যতটুকু মানে ওই সময়ে যতটুকু তাকে বোঝানো যায় ঠান্ডা মস্তিষ্কে আমি ততটুকু তাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু উনি আমার কোনো কথা শোনেননি। যখন উনি আমার মুখ চেপে ধরে আমাকে ধমকি দেন তখন আমি আসলে চুপ করে গেছিলাম জীবনের ভয়ে। সে আমাকে একটা কথাই বলেছিল, চুপ, কোনো কথা হবে না, এরকম একটা ধমকি দিছে। আমার এই চলটা এখনো করলে ব্যথা হবে। তো উনি যখন আমার চলটা জোরে ধরে আমাকে ধমকি দিয়েছিলেন তো তখন আমি আসলে চুপ করে গিয়েছিলাম। আমি তখন আর কোনো কথা বলিনি। তৎক্ষণাৎ আমার মনে হয়েছিল যে আমি যদি এখন কথা বলি তাহলে উনি যদি আমাকে এই জায়গায় মেরে ফেলেন। এরপরে কি আপনি সে যা করতে বলছে বা সে যেভাবে তার নির্দেশনা পালন করছে, সে তো কোনো নির্দেশনাই দেয়নি। সে এতটাই মানে
এতটাই মানে জানোয়ার ছিল, সে আমার জামা আসলে কোন দিক দিয়ে খুলবে সে নিজেও জানে না। তো আমি তাকে আর কিছু বলি নাই, সে যেমন যেমন যা যা করছে আমি তার কথা মতো, আউট অফ সেন্স, আমি তার কথা মতো আমি কিছু বলি নাই, আমি কিচ্ছু বলি না, একটা শব্দ করি নাই। 20 মিনিট ধরে আমার সাথে ধস্তাধস্তি, আমার সাথে কাজটা চলে 20 মিনিট ধরে। 20 মিনিট পরে ওর যে বন্ধু ছিলেন সোহেল, উনিই ভিতরে আসেন দরজা খুলে। খারাপ কাজটি করা হয়েছে, সেক্ষেত্রে কি কোনো জন্ম নিয়ন্ত্রণ কোনো পদ্ধতি ব্যবহার করা হয়েছে কিনা? না, উনি এমন কিছুই ব্যবহার করেননি। তো যখন ওনার সোহেল এসেছিলেন, বন্ধু সোহেল, তো তখন ওনার বন্ধুকে দেখে উনি আমাকে ছেড়ে দেন। সোহেল ভিতরে আসার পরে নিপু, যে নাম ড্রাইভার ছিলেন, নিপু আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে যে সোহেল ছিলেন, তো আসলে নিপু আর সোহেল এদের ভেতরে আমাকে যে জোরপূর্বক ধর্ষণ করেছে এটার কোনো গিল্টি ফিল আমি দেখিনি। তো সোহেল আসার পরে নিপু আমাকে আমার জামা কাপড় যা আনুষঙ্গিক যা ছিল তিনি আমাকে বলেন যে আমি যেন এটা পরে নেই। খুব স্বাভাবিক কণ্ঠে সে আমাকে বলেন যে আমি যেন এটা পরে নেই। নিপুর যেই বন্ধু ছিল সোহেল, যেহেতু তিনি আমাকে চিনেন না, মাত্র 5 মিনিট কিংবা 4 মিনিটের পরিচয়, তিনি তো আমার গায়ে হাত দিতে পারেন না। তো তিনি আমার চোখের পানি মুছিয়ে দিচ্ছেন আর বলছেন যে এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তাদের কাছে এটা আসলে কোনো ব্যাপারই ছিল। নিজের সাথে হয়ে যাওয়া অন্যায়টা আমি এভাবে মেনে নিতে পারছিলাম না। আমি আজকে ছেড়ে দিলেও কালকে যে আরেকজনের ক্ষতি করবে না, আরেকজনকে ধর্ষণ করবে না, এটার আসলে গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারবো না।